হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার নবম, সেটা হচ্ছে বর্তনী এবং জলবিদ্যুৎ। এই চ্যাপ্টারটা আজকে আমরা শিখব। সো এই চ্যাপ্টারটা যদি কারোর একবার হলেও ধরো পড়া নাই, তুমি জাস্ট আজকে আমার ক্লাসটা করো, যে সম্পূর্ণ তোমার একটা রিভিশন হয়ে যাবে। আর যাদের একবার পড়া হলেও আছে, তারা চাইলে তাদের একটা প্রস্তুতিটা আর একটু হার্ড বা আর একটু আহ, গুছিয়ে নিতে চাইলে তারা কিন্তু চাইলে আজকের আমার ক্লাসটা করে নিতে পারো। ওকে, তো বুঝতেই পারতেছো। তো এটা একটা ফিজিক্সের একটা রিলেটেড একটা চ্যাপ্টার, বুঝছো? তো ফিজিক্সের রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে, মানে অধ্যায় আছে, সবগুলো কিন্তু আগে নিয়ে ফেলবো। দেন কেমিস্ট্রি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে, তোমরা আবার এটা বলিও না যে আমি মাঝখান থেকে গ্যাপ দিচ্ছি, সেটা না। ফিজিক্সের রিলেটেড অর্থাৎ আমি পদার্থবিজ্ঞান রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো কিন্তু কি আগে নিয়ে ফেলবো। দেন কেমিস্ট্রি রিলেটেড যে চ্যাপ্টারগুলো আছে ওগুলাই করবো, ঠিক আছে? ওকে, তো আজকে তোমাদেরকে একদম এই চ্যাপ্টারটা করে একদম মিস্ত্রি বানায় ফেলবো, হ্যাঁ, কারেন্টের মিস্ত্রি। ওকে, তো চলো কথা হবে, তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, ফাইন। প্রথমে তোমাকে যে বিষয়গুলো জানতে হবে, মানে আমি যে একটা চ্যাপ্টার পড়বো, এই চ্যাপ্টার থেকে আমি কি কি কিওয়ার্ড বা কি কি জানতে পারি, সেগুলো একটু আগে আমি যে কোনো ক্লাস যে কোনো চ্যাপ্টার করানোর আগে আমি তোমাদেরকে সব জায়গায় এটা বোঝাই, ঠিক আছে? যেমনটা কি, তুমি এই চ্যাপ্টার থেকে তড়িৎ প্রবাহ জানতে পারবা, মানে কারেন্ট জানতে পারবা, ঠিক আছে? তো কারেন্টের যে পার্থক্য, ভোল্টেজ, এটা সম্পর্কে জানতে পারবা। এগুলো তোমরা প্রাত্যহিক জীবনে এই শব্দগুলোকে তোমরা প্রতিনিয়ত শিখি, মানে শুনে আসছো, বাট কখনো বই পুস্তকে আমরা দেখেও আসি, বাট দেখো নাই। আজকে তোমাকে সেভাবে দেখাবো। এখন রোদ কি? কোন রোদ? সূর্য থেকে আসা সেই রোদ? না। তাহলে আছে ওহমের রোদ আছে, আমরা ডেফিনেশন সুন্দর করে পড়ার চেষ্টা করব। এবং তড়িৎ বর্তনী, সিরিজ, ঠিক আছে? তারপর ফিউজ। এই যে ফিউজ ফিউজ হয়ে গেছে বলে না, যে বাল্বটি ফিউজ হয়ে গেছে, তারপরে ফ্রিজের এটা ফিউজ হয়ে গেছে। আমরা এত কিছু সব কিছু বলি না, আজকে আমরা একদম ডিটেলসে জানার চেষ্টা করব, ঠিক আছে? এবং অ্যামিটার এবং ভোল্ট মিটার আছে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তুমি ম্যাক্সিমাম 6টা পয়েন্ট জানলে, 6টা বিষয় সম্পর্কে জানলে তুমি এই চ্যাপ্টার তোমার জন্য একটা ক্লিয়ার হয়ে আসবে। ওকে, মাস্ট তোমাকে এই ক্লাসটা আমরা কেন শুরু করি নাই, এই ক্লাসটা শুরু করার সময় মাস্ট তোমাকে কি করতে হবে? নোট করতে হবে। আমি যাই লিখি নাই কেন বলবো আমি তোমাকে, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এখন যে বললাম তড়িৎ প্রবাহ, ঠিক আছে? তড়িৎ প্রবাহ কোথায় হবে? তড়িৎ প্রবাহ কোথায় হবে? তড়িৎ প্রবাহ হওয়ার জন্য অবশ্যই কিসের প্রয়োজন হবে বলতো? তারের প্রয়োজন হবে, রাইট? কিসের প্রয়োজন হবে বলতো? তারের প্রয়োজন হবে। কোথা থেকে প্রয়োজন হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এটা একটা ব্যাটারি, একটু পরিচয় করে দিচ্ছে আর কি। এটাকে বলা হচ্ছে রোধ। কি বলে বলো তো? এটাকে বলা হচ্ছে রোধ। এই যে তোমার এই আমরা এখানে 3 নম্বরে যে পয়েন্টটা আছে আর কি, 3 নম্বরে যে পয়েন্টটা আছে যে আমরা পড়ে আসছি, এটাকে যে রোধ বলে, এটা হচ্ছে সেই রোধ, ঠিক আছে? ওকে, ফাইন। সো এখানে ফিউজটা কখন ব্যবহার হবে? যখন তোমার ধরো তোমার বর্তনীতে কোনো একটা ত্রুটিপূর্ণ হয়েছে, তখন ফিউজ হবে আর কি। আমরা বিস্তারিত সব কিছু জেনেছি। সো ভোল্ট মিটার আছে, অ্যামিটার আছে, ওহমের সূত্র। তো এই আলোচ্য বিষয়গুলো তোমাকে প্রথমত প্রাথমিক তোমাকে একটা নলেজ রাখতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে চলো আমরা লেকচারটা শুরু করছি। প্রথমে তোমাকে যেই পয়েন্টটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ কি বলতো? প্রবাহ। এক প্রকার এটা হচ্ছে কারেন্ট। এটা কি বলতো? কারেন্ট। আমি তোমাকে বলবো এখন কারেন্টের সাপ্লাই হতে কি যে, যারা আমার পরমাণুর গঠন ওই চ্যাপ্টারটা পড়েছো, আমি ওইখানে কিন্তু একটু আংশিক বিস্তারিত না বললেও আংশিক তোমাদেরকে বলেছিলাম, ঠিক আছে? সেখানে কি বলেছিলাম বলো তো? এখন তড়িৎ প্রবাহটা কি? তড়িৎ প্রবাহটা কি সুন্দর করে একটু লিখো। অনেকদিন তো বই পড়ছো, এবার একটু না হয় একটু ক্লাস করো, ঠিক আছে? ওকে, ফাইন। তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন পাবো। এখন এখন এই প্রশ্নটা করি, এখন ইলেকট্রন কি, প্রোটন কি, ঠিক আছে? তাহলে ওই যে বললাম আমার পদার্থের গঠন, ঠিক আছে, যে চ্যাপ্টারটা আমি করেছি ওই চ্যাপ্টারটা একটু দেখতে হবে, ঠিক আছে? এখন ইলেকট্রনটা তোমার চার্জ, ঋণাত্মক চার্জ পরিবহন করে। কি বলতো? ঋণাত্মক চার্জ পরিবহন করে। এতটুকু এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ, তড়িৎ প্রবাহকে কিন্তু বিদ্যুৎও বলা যায়, কারেন্ট আর কি বলো, ঠিক আছে? বিদ্যুৎও বলা যাবে। তাহলে বিদ্যুৎ,
তাহলে বিদ্যুতের মধ্যে আমরা যে কারেন্ট আছে, ঠিক আছে, কারেন্ট আসে বাসা বাড়িতে, যে কারেন্টগুলো আসে, তাহলে ওইগুলোতে কি আসে বলো তো? ইলেকট্রন প্রবাহ আসে। তো আমাদের বাসা বাড়িতে কিন্তু 220 ভোল্টের কারেন্ট আসে। ঠিক কত ভোল্ট? 220 ভোল্ট। 220 ভোল্টের কিন্তু কারেন্ট আসে, সাপ্লাইগুলো হয় আর কি। এটা কিন্তু জানতে হবে। তাহলে কি আমরা কি জানলাম? সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহ। এখন প্রবাহ যখন বলেছি, আমরা নদীর প্রবাহ দেখেছি কিনা একটু বলো তো? নদীর প্রবাহ দেখেছি কিনা, বা নদীর স্রোত দেখেছি কিনা? নদীর তো একটা স্রোত আছে, তাই না? নদীর যে একটা স্রোত আছে, যে প্রবাহ মারছে, সেটা ফ্লো আউট, যেটাকে বলে আর কি। এখন ফ্লো আউটটা কীরকম হয়? নিশ্চয়ই উচ্চ স্থান থেকে যায়। উচ্চ স্থান থেকে যায়, তো কোন দিকে যায়? উচ্চ স্থান থেকে নিম্ন স্থানের দিকে যায়। কি বলো তো? ফ্লোটা যায়। কখন তো নিচ থেকে উপর দিকে যাবে না। যাবে? কখনো নিচ থেকে উপর দিকে সেটা কখনো যাবে না। তাহলে কি হয় বলো তো? পানিগুলা উচ্চ স্থান থেকে নিশ্চয়ই নিম্ন দিকে স্থানান্তর। ঠিক তেমনিও ইলেকট্রনের ক্ষেত্রে ঠিক সেম ঘটনাটাই ঘটে। সেম কি বলো তো? সেই ঘটনাটাই ঘটে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এখনো পড়ি নাই, বাট একটু জাস্ট বিস্তারিত কিছু বলতেছি আর কি। ওকে, সো ইলেকট্রন প্রবাহটা বুঝতে পেরেছি। ওকে ফাইন, ইলেকট্রন প্রবাহটা আমরা বুঝছি কিভাবে। ইলেকট্রনটা হতে পারে কোন কোন একটা দিক থেকে আরেকটি দিকে কি হয় বলতো? প্রবাহিত হয়। এইটুকু কিন্তু জাস্ট মাথায় রাখলে হবে। বুঝতে পারছি? ওকে ফাইন। যদি বা আমি যে পানি যে বললাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাই, কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হয়। ইলেকট্রনের ক্ষেত্রে কী হয় বলতো? একটু ভিন্ন হয়। চলো আমরা একটু ডেফিনেশনটা পড়ার চেষ্টা করি, যে তড়িৎ প্রবাহটা কি। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয়, তাই হলো তড়িৎ প্রবাহ। তাই কি বলতো? তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কেন বুঝতে পারছো? যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে, প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, তাই হলো কি বলতো? তড়িৎ প্রবাহ। আচ্ছা ফাইন, রাখছি কিনা? আচ্ছা, এখন তড়িৎ প্রবাহকে কি দিয়ে প্রকাশ করা হয়? তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আই দ্বারা। প্রকাশক, এগুলো একটু লিখে ফেলতে হবে। আই দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা ফাইন। এখন একক হচ্ছে কি? যে একক হচ্ছে অ্যাম্পিয়ার। এবং তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। এখন জাস্ট মাথায় রাখো, তড়িৎ যখন প্রবাহিত হবে, তড়িৎ যখন কি হবে বলতো? প্রবাহিত হবে। তোমাদের বইতে একটা ছবি দেখবা, শুরুতে একটা বই ছবি দেখবা। আমি একটু জাস্ট ড্র করার চেষ্টা করছি এখানে ছবিটা। আমি একটু বোঝাবো তোমাদেরকে ওইখানে কি করছে কি না করছে, একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? অনেকে না বুঝে এটা মুখস্থ করে রাখার চেষ্টা করে। So, আমি উল্টো দিয়ে ফেলছি, তড়িৎ যাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু বই বই পুস্তকে কি জানি? বই পুস্তকে জানি হচ্ছে ইলেকট্রন, যে আমরা ইলেকট্রনের যে প্রবাহ বলছি, তাই না? ইলেকট্রনের যে একটা প্রবাহ আছে। এখন ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়? ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়? তোমাদের বইতে দেখবা সুন্দর করে লেখা আছে, সেটা হচ্ছে নিম্ন উচ্চ বিভব থেকে, ঠিক আছে? নিম্ন বিভব থেকে আর কি, নিম্ন বিভব, নিম্ন বিভব থেকে কি হয় বলতো? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে, আমি তো নিম্ন বিভাগকে তাই তো বুঝি না, তাই না? নিম্ন বিভাগকে তাই তো বুঝি না। আচ্ছা, এটা হচ্ছে বই পুস্তকের কথা। কিন্তু বাস্তবে কি হয় জানো? বাস্তবে কিন্তু ইলেকট্রন নেগেটিভ। যদি আমি নিজেই, ইলেকট্রন কিন্তু নিজেই কিন্তু কি বলতো? নেগেটিভ কিন্তু চার্জ বলেছিলাম। এখন নেগেটিভ থেকে সে কিসের দিকে যায়? সো নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়। এটা হচ্ছে একটা রিয়েল কারেন্ট। কোনটা? এই যে এটা হচ্ছে রিয়েল কারেন্ট। এটা হচ্ছে রিয়েল কারেন্ট, ঠিক আছে? এখন যে কনভার্সিয়াল যে কারেন্টটা আছে, ঠিক আছে, প্রকৃতপক্ষে আবার যেটা হয়, যে প্লাস থেকে যায়, ঠিক আছে, এই যে প্লাস থেকে কিসের দিকে যায় বলো তো? ইলেকট্রন, ইলেকট্রন দিকে যায়, মানে মাইনাসের দিকে আসে। প্লাস থেকে মাইনাসের, ইলেকট্রনটা কিসের দিকে যায় বলো তো?
প্লাস থেকে মাইনাসের দিকে যাই। এখন দেখবা তোমাদের বইতে একটু জাস্ট খেয়াল করো, তোমাদের বইতে দেখবা এই যে এখানে এরকম আছে না, যে প্লাস থেকে যাচ্ছে, এই যে প্লাসের দিক থেকে যাচ্ছে। তড়িৎচালক শক্তির, এটা হচ্ছে তড়িৎচালক শক্তি বলে, ঠিক আছে, এটাকে তড়িৎচালক শক্তি বলে। আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত যে টপিকটা পড়াচ্ছে অর্থাৎ তড়িৎ প্রবাহটা বোঝার চেষ্টা করি। তড়িৎ প্রবাহটা কি? রিয়েল যে কারেন্টটা হবে ওটা হবে তোমার কিসের থেকে, রিয়েল যে কারেন্টটা হবে সেটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। আমরা কিন্তু বই পুস্তকে এটাই দিকে আসছি, কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে হচ্ছে তোমার পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে যাবে, ঠিক আছে। এই দুটো দুটো কথার মধ্যে একটু ডিফারেন্স আছে, এটা কিন্তু বুঝতে হবে। এখন তোমাদের বইতে দেখবা সো প্লাস থেকে কিন্তু কী হবে বলতো, ইলেকট্রন কী হচ্ছে, এই যে এই দিকে চিহ্ন দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন তোমরা আবার এটার প্রশ্ন করিও না, আপনি যে বলছেন তার মানে এটার কথা হওয়া ছিল কোন দিকে বলো তো, এটার কথা হওয়া ছিল এরকম না? যদি এটা হতো যে নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাচ্ছে, তার মানে নেগেটিভ ভ্যালুটার দিকে, তো আমার পজিটিভের ভ্যালুর দিকে যাচ্ছে, এরকম হতো কিনা বলো তো? অবশ্যই এরকম হওয়ার কথা ছিল। কিন্তু কমার্শিয়াল যে কারেন্টটা, যে ফ্লোটা আছে ওটা কোন দিক থেকে যায়? ওটা যায় হচ্ছে তোমার পজিটিভ দিক থেকে। কৃষি দিক থেকে বলো তো? পজিটিভ দিক থেকে। এই টপিকটা বুঝতে পেরেছো কিনা? সো তোমাদের বইতে হিউজ পরিমাণ একটা ইন ডিটেলসে পড়া আছে, আমি জাস্ট একটু শর্ট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে প্রথমত হচ্ছে ইলেকট্রন কোন বিভব থেকে কোন বিভবের দিকে যায় বলো তো? ইলেকট্রন হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। দ্যাটস মিন এই যে নেগেটিভ ভ্যালু থেকে উচ্চ ভ্যালুর দিকে যাচ্ছে। কিন্তু কনভার্সিয়াল যে কারেন্ট ফ্লোটা আছে ওটা কিন্তু তোমাদের বইতে কিন্তু এইভাবে দেওয়া আছে। সো এটা বুঝছো কিনা একটু বলবা। সো এটা হচ্ছে তোমার গ্রাফ 1, ঠিক আছে? গ্রাফ 1 বা আবার টপিক 1 আমরা এটা বুঝছি। তুমি যদি না বুঝেও থাকো তাহলে কমেন্ট বক্সে গিয়ে জাস্ট তুমি টাইমটাকে সেট করে কোয়েশ্চেন করতে পারবা, ঠিক আছে? ওকে ফাইন। সো আশা করছি আমরা তড়িৎ প্রবাহটা বুঝতে পেরেছি। সো তড়িৎ প্রবাহটা আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে? ওকে ফাইন। তড়িৎ প্রবাহটা বুঝতে পারলে আমরা চলো এবার কিছু আমরা বিষয় সম্পর্কে আমরা একটু একটু মুছে ফেলি, এটা থেকে যাবে। আচ্ছা, এখন যে তোমাদের যে টপিকটা, আচ্ছা এখন পড়াবো নাকি তড়িৎ বিভব পড়াই? আচ্ছা, এটা আগে পড়াই ফেলি, এটা স্লাইড থেকে নিয়ে আসি, এটা একটু পড়াই ফেলি। আচ্ছা, এই টপিকটা নিশ্চয়ই শেষ হয়ে গেছে, যে আমরা এখন তড়িৎ প্রবাহটা বুঝছি। সিম্পল একটা ব্যাপার, আমরা যখন এটা নিয়ে যখন আরও ম্যাথ করব বা আরও ডিসকাস করব তখন বুঝতে পারবো। জাস্ট আপাতত এটা ডেফিনেশনটা বুঝে, হ্যাঁ আচ্ছা তড়িৎ প্রবাহ নেগেটিভ ভ্যালু থেকে পজিটিভ দিকে যাচ্ছে, বা কনভার্সন যখন কারেন্ট হচ্ছে বা প্রকৃতপক্ষে তখন কি হবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। এইটুকু আমরা একটু বুঝছি, এইটুকু বুঝলে হবে। এবার নেক্সট সেকেন্ড টপিকটা কি, সেটা হচ্ছে যে তড়িৎ বিভব পার্থক্য, বা এটাকে আরেকটা সুন্দর একটা নাম আছে, সেটা হচ্ছে তড়িৎ কোষ, ঠিক আছে। ম্যাক্সিমাম আরও একটা নাম আছে, সেটা হচ্ছে তড়িৎ চালক শক্তি। কি বলতো? তড়িৎ চালক শক্তি, এরকম আরও একটা কি বলতো নাম আছে। ওকে ফাইন। এখন তড়িৎ চালক শক্তি কাকে বলে এটা কিন্তু জানতে হবে। কি হবে বলতো? জানতে হবে। একটু ডেফিনেশনটা পড়ার চেষ্টা করি, যে প্রতি একক আদানে, একটু পয়েন্ট করি, প্রতি একক আদান কথা বলছে, প্রতি একক আদান, কালারটা একটু উজ্জ্বল হলে একটু ভালো দেখায়। প্রতি একক কি বলো? আধানকে। তো তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণ, সম্পন্ন কি বলতো কাজের পরিমাণ। আমি যে কিওয়ার্ডগুলো একটু হাইলাইট করতেছি এগুলো একটু মাথায় রাখতে হবে। হলো ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য, অর্থাৎ তড়িৎ কোষের কথা বলছে আর কি। ওকে, জাস্ট আমি তিনটা, অর্থাৎ প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে সম্পন্ন কাজের পরিমাণ হলো ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। এখন তড়িৎচালক শক্তিটা কি? তড়িৎচালক শক্তি হলো এই যে কাজ ডিভাইড বাই আধান। ওই যে বললাম, সম্পন্ন করতে কাজের পরিমাণকে আমাকে কি করতে হবে? আধান দ্বারা ভাগ করতে হবে, এটা একদম মাস্ট। তো বুঝছি এটা। ওকে ফাইন। এটা কিভাবে প্রকাশ করব? এখন তড়িৎচালক শক্তিকে আমরা হচ্ছে ই দ্বারা প্রকাশ করি। কালারটা একটু চেঞ্জ করি এবার। কি দ্বারা প্রকাশ করি বলতে? ই দ্বারা প্রকাশ করি। এখন কাজকে প্রকাশ করা হচ্ছে ডাব্লিউ দিয়ে। তোমরা যদি 9 এ যদি পড়ো তাহলে নো প্রবলেম। আমরা হচ্ছে 9 10 এর কয়েকটি ক্লাস নেওয়া আছে ফিজিক্সের ক্ষেত্রে।
তোমরা চাইলে ওইগুলো একটু দেখে নিতে পারো। এখন ইকুয়াল অর্থাৎ তড়িৎচালক শক্তি সমান কাজ ডিভাইড বাই আদান। আদানকে আমরা ছোটো হাতের কিউ দিয়ে প্রকাশ করি। এইটাই সেটা কি, যে তড়িৎচালক শক্তি সমান এই যে তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি সেটা কি কাজকে যখন আমি আধান দিয়ে ভাগ করব তখন কীভাবে বলো তো। আচ্ছা এবার দেখো কাজের একক হচ্ছে জুল, কাজের একক কি, কাজের একক হচ্ছে জুল, আর আধানের একক হচ্ছে কুলম্ব। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কুলম্ব। আমি লিখে দিই, তোমাদের বইতে না এগুলো কিন্তু, ঠিক আছে। কাজের একক হচ্ছে কি জুল এবং আধানের একক কি কুলম্ব। সি দ্বারা প্রকাশ করা হয় আর কি। তাহলে কি দাঁড়ায়, যে এখানে তো একক, ঠিক আছে, একক কি দিলাম, একক হচ্ছে ভোল্টেজ। তো এটাকে এইভাবে করে কীভাবে প্রকাশ করা, সেটা হচ্ছে যে জুল পার কুলম্ব, জুল কার কি কুলম্ব। ওকে ফাইন, বুঝতে পেরেছি। আচ্ছা যদি এটা কি বুঝতে পারছি, আচ্ছা ডেফিনেশনটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এখন আমাকে প্রশ্ন করতে পারো, এখন যদি তোমাদের যদি উদাহরণ দিয়ে না বোঝাই তাহলে কি তোমরা আবার মন খারাপ করবা না? অবশ্যই মন খারাপ করবা। এখন মনে করো যে 1.5 একটা ভোল্ট, কি বলতো 5 ভোল্টের একটা তড়িৎ কোষ, কি বলতো তড়িৎ কোষ একটা দিছে আর কি, তড়িৎ তড়িৎ কোষের কথা বলছে। এখন তোমরা আমাকে প্রশ্ন করছো যে আমি তো 1.5 ভোল্ট তড়িৎ কোষ কিছুই বুঝি না, তাই না? এখন 1.5 ভোল্ট বলতে কি বোঝায় একটু জাস্ট খেয়াল করো। এই যে এখানে ডেফিনেশনটা আমরা কি দিয়েছিলাম, যে প্রতি একক আধানকে, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তরিত করতে সম্পন্ন যে কাজ হয় ওইটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎবিভব পার্থক্য, তাই না? তাহলে 1.5 ভোল্ট, এই যে ভোল্ট দিয়ে প্রকাশ করছি, কী দিয়ে প্রকাশ করছি, ভোল্ট দিয়ে প্রকাশ করছি না, প্রকাশ করেছি। সো 1.5 ভোল্ট মানে কি, ওই তড়িৎ কোষটা কি বোঝায় একটু জাস্ট খেয়াল করতে হবে। এখন দেখো 1 কুলম্ব আধানের কথা বলছে আর কি, 1 কুলম্ব মানে হচ্ছে আধান। তো 1 কুলম্ব আধান, 1 কুলম্ব আধান, একটু লিখি, 1 কুলম্ব আধানকে কি পরিমাণ কাজ করতে হবে আমাকে বলো তো। আমাকে 1.5 জুল মতো কাজ করতে হবে, ঠিক আছে। কত পয়েন্ট, 1.5 জুল, এটা মাথায় রাখতে হবে। যে 1 কুলম্ব মানে 1 কুলম্ব বলতেছে 1 কুলম্ব আধানকে, কি বলতো 1 কুলম্ব আধানকে। এখন ওই যে চার্জটা ছিল ওইটা চার্জের মানেটা হচ্ছে 1 কুলম্ব, এটাই কিন্তু মাথায় রাখতে হবে। তো 1 কুলম্ব আধানকে কোনো বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর লিখছি নাকি, হ্যাঁ স্থানান্তরিত লিখছি, মানে স্থানান্তর করতে। স্থানান্তর করতে কত জুল কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে 1.5 জুল কি করতে হবে, কাজ করতে হবে। তো বুঝতে পারছি, যদি এরকম হতো, কাজ করাকে এটাই বোঝায়, ঠিক আছে। যদি এরকম হতো যে 2.3 ভোল্ট, তখন কি হতো, 2.3 ভোল্ট হলে 1 কুলম্ব আধানকে কোনো বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যত কাজ করা হবে, মানে কাজ করতে এত জুল কাজ করতে হয়, এত জুল কাজ করা লাগে আর কি, ঠিক আছে। কত লাগবে, যে 2.3 ভোল্ট, ঠিক আছে। তোমাদের এই যে ইন্টেলিজেন্স এত করে পড়াচ্ছি, ইউটিউবে হয়তো আর কোথাও এভাবে পাবে না, ঠিক আছে। এত ফ্রিতে সুন্দর করে ইন ডিটেলসে পড়াচ্ছি, ঠিক আছে, ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ওকে।
আচ্ছা, তো আশা করছি আমরা তড়িৎ ক্রিয়াটা বুঝতে পেরেছি। এখন চলো তোমাদের একটা তাহলে আমরা বাস্তব একটা প্রমাণ দেখি আসলে তড়িৎ ক্রিয়াটা কি? এখন দেখো যদি বা এটা হচ্ছে একটা সেল, সেল মানে হচ্ছে ব্যাটারি আরকি। সো এটা একটা ব্যাটারি। ঠিক আছে? ওকে ফাইন। সো উপরের দিকে ধনাত্মক চার্জ আছে। নিচের দিকে কি বলতো? ঋণাত্মক চার্জ আছে। এটাই বলছে। সো এখান থেকে কিন্তু পাস হবে। এখান থেকে কি বলতো? এখান থেকেই পাস হবে। এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে? সো আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে ফাইন। সো প্রবলেম না থাকলে আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে এখান থেকে স্লাইড আরেকটা বানাই ফেলি। আচ্ছা। এবার আমরা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু চিহ্ন দেখব। ঠিক আছে? যেগুলো হচ্ছে তোমার লাগবে। ঠিক আছে? কি বলো তো তোমার লাগবে। একটু লিখে ফেলো। সেটা হচ্ছে কোষ। যে কোষের যে কথা বললাম, ঠিক আছে? এই কোষগুলা যে কোষ যেগুলো লাগবে সেগুলাই বলবো। ঠিক আছে? ওকে ফাইন। কোষ, তারপর হচ্ছে ব্যাটারি, যে ব্যাটারি, তারপর হচ্ছে সুইচ। সুইচ কোনটা থাকে এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে? আমি লিখে দিচ্ছি। যদিও বা তোমাদের বইতে নাই। ঠিক আছে? এগুলো কিন্তু লাগবে। এগুলো কিন্তু লাগবে। এগুলো না পড়ে গেলে কিন্তু হিউজ পরিমাণ কি হবে? প্রবলেম হবে। যদি তোমরা 9, 10 এ তোমরা যদি 9, 10 এ কি নাও? যদি তোমরা সায়েন্স নিয়ে পড়তে চাও আরকি। তোমাদের অনেক প্রবলেম হবে যদি তোমরা এগুলো না পড়ে যাও। সো সেইখান থেকে তোমাদের জন্য এই ফ্রিতে ক্লাস করে দিচ্ছি। এখন রোধ কি সেটা আমাকে জানতে হবে, তাই না? ওকে ফাইন। সো আর তেমন কিছু লাগবে না। সো অ্যামিটার, ভোল্টমিটার এগুলো আমরা হচ্ছে চিহ্ন তোমাদের জন্য সুন্দর করে দিয়ে রাখছি। এখন কোষের চিহ্নটা কিরকম হবে? সো কোষের চিহ্নটা হবে এরকম। দেখবা যে তোমার হাতের বাম পাশে এটা একটু বড় থাকবে আর ডান পাশেরটা একটু ছোট থাকবে। ঠিক আছে? কি থাকবে বলতো? একটু ছোট থাকবে। কোষ দেখতে এরকম হবে। তাহলে ব্যাটারি কিরকম হবে? ব্যাটারি হবে এরকম। একটু বড় হবে, একটু ছোট, আবার একটু বড়, একটু ছোট, আবার একটু বড়, আবার একটু ছোট, আবার একটু বড়, এরকম থাকবে। এটা হচ্ছে ব্যাটারি। এটা কি বলতো? ব্যাটারি। তোমার বই দেখবা, তোমাদের বইতে সুন্দর করে যে বর্তনীটা দেওয়া আছে, ওইখানে কিন্তু কি দেওয়া আছে বলতো? ব্যাটারি দেওয়া আছে কিন্তু, কোষ না। ঠিক আছে? কোষ বলতে আমরা কোনটা বুঝিয়েছি? এই যে তড়িৎ কোষ যেটা পড়েছে আরকি। কোষ বলতে আমরা তড়িৎ বিভব পার্থক্য যেটা পড়েছি সেটা। কিন্তু আমাদের চিত্রের মধ্যে এই যে এটা কি ছিল বলতো? এটা হচ্ছে ব্যাটারি ছিল। এটা কি ছিল বলতো? এটা হচ্ছে ব্যাটারি ছিল। কি ছিল? এটা হচ্ছে ব্যাটারি ছিল। ওকে, বুঝতে পারছো আশা করছি। ওকে ফাইন। কোথায় যেন ছিলাম? এখানে। এখন সুইচের চিহ্নটা কিরকম থাকবে? তোমাকে বুঝতে হবে সুইচের চিহ্ন থাকবে এরকম। এটা থাকবে সুইচের চিহ্ন। ঠিক আছে? আবার অনেক সময় থাকবে এরকম যে ম্যাথ যদি তোমাদের থাকে এরকম থাকবে। এখানে একটা পয়েন্ট থাকবে, এরকম থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে আলাদা করে একটু দেখাই দিলাম আরকি। সো রোধ কিরকম থাকবে? রোধ থাকবে একদম আঁকা-বাঁকা, আঁকা-বাঁকা। এই যে এরকম একটা রোধ থাকবে। ওকে? সো আশা করছি এই ৪ টা টপিক পড়লে তোমার এনাফ হবে। এত কিছু ইন ডিটেইলসে তোমাদের হয়তো দেয়া নাই। কারণ তোমরা এখনো ছোট। সো এইটুকু পড়লে আশা করছি আ এই যেহেতু রিলেটেড আছে সবকিছু তোমাদের কভার হয়ে আসবে। ওকে? সো কভার হয়ে আসবে। তাহলে চলো আমরা পরের যে টপিকটা আছে ওটাতে যাওয়ার চেষ্টা করি। তড়িৎ প্রবাহের প্রকারভেদ যাওয়ার আগে আ রুটটা আচ্ছা। আসলে স্লাইডটা বানানোর সময় তোমাদের বইয়ের যে টপিকগুলো আছে ওগুলো থেকেই সাজানো হয়েছে। এইজন্য আরকি। এবার চলো নেক্সট আমরা যে টপিকটা পড়বো যে তড়িৎ প্রবাহের প্রকারভেদ। কি বলো তো? তড়িৎ প্রবাহের প্রকারভেদ আমরা হচ্ছে পড়বো। আচ্ছা, চলো দেখে আসি। এখন তড়িৎ প্রবাহ মানে কোনটা? কারেন্ট যে ফ্লো হবে, মানে ইলেকট্রন যে পাস হবে ওটার একটা ফ্লো আছে আরকি। সো একটা হচ্ছে কি ডিসি প্রবাহ অর্থাৎ একমুখী কি বলতো? প্রবাহ। আরেকটা হচ্ছে পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ। আবার এসি মানে সে এসি না। বুঝতে পারছো? আচ্ছা। তো এখন দেখো ডিসি প্রবাহ বা একমুখী প্রবাহ ওটা কি হচ্ছে? সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকে যে কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে প্রবাহিত হয়। কি বলতো? একই দিকে কি হয়? প্রবাহিত হয়। সো বেসিক্যালি হচ্ছে আমরা এটা হচ্ছে তোমার ব্যাটারি যেটা আছে, সো ব্যাটারি থেকে কিন্তু ফর এক্সাম্পল সো মনে করো এটা হচ্ছে একটা ব্যাটারি, একটা সেল। সো এখান থেকে কিন্তু আমি একটা ধরো বাল্ব যুক্ত করলাম। ঠিক আছে? একটা বাল্ব যুক্ত করলাম। সো প্রতিনিয়ত কিন্তু কারেন্ট কিন্তু এখান থেকে ফ্লো হবে। এখানে কোনো সুইচ নাই, ডাইরেক্ট একদম কোনো কি নাই, সুইচ নাই, কোনো রোধ নাই, কোনো ফিউজ নাই। ডাইরেক্ট একদম ব্যাটারি থেকে আসবে।
তো এইটা এবার এরকম বোঝায় যে একমুখী যে তড়িৎ প্রবাহটা ওটা এরকম করে, যেমনটা আরেকটা আছে, যেমনটা হচ্ছে তোমার ডিসিতে জেনারেটরের সাহায্যে আমরা কি বলো এক প্রকার একটা তড়িৎ প্রবাহ কি করতে পারে, উৎপন্ন করতে পারে একদম, সেটা হচ্ছে একমুখী একটা প্রবাহ। সেটা কি বলতো, একমুখী একটা প্রবাহ। সো তাছাড়া আমরা কিন্তু এসি প্রবাহের মধ্যে কি বলতো নির্দিষ্ট সময়ে পর পর আমরা কি করতে পারি, আহ, এখানে বলছে একটা কি ডেফিনেশন দিচ্ছে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহ কি হয়, প্রবাহিত হয়। চলো আমরা একটু দেখে চেষ্টা করি, এখান থেকে একটু দেখার চেষ্টা করি এটা যে কীরকম হবে। স্লাইড একটু কম নিয়েছি তো ওই জন্য এখান থেকে কপি করতে হচ্ছে। আচ্ছা, একমুখীটা একটু দেখার চেষ্টা করি যে একমুখী ডিসি প্রবাহটা, ডিসি প্রবাহ, ডিসি প্রবাহতে কি বলছে যে সময়ের সাথে, কিসের সাথে বলতো, সময়ের সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন ঘটে না, তড়িৎ প্রবাহ সবসময় একই দিকে কাজ করবে। আচ্ছা, এখন আমাদেরকে একটা গ্রাফ আঁকতে হবে, কি বলতো একটা গ্রাফ আঁকতে হবে, সেটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষের দিকে আমার হচ্ছে সময় থাকবে, সময়, এবং উপর অক্ষ দিকে কি বলতো তড়িৎ প্রবাহ থাকবে, আয় থাকবে। ঠিক আছে, কি থাকবে বলতো, আয় থাকবে। তো এখন তড়িৎ প্রবাহ কি বলতো সময়ের সাথে সাথে, সময় যত বাড়বে তড়িৎ প্রবাহ তত বাড়বে, তাই না? সময় যত বাড়বে তত কি বলতো তড়িৎ প্রবাহ বাড়বে, এটুকু বলছে। তার মানে দিক কোনো পরিবর্তন হবে না, তার মানে এটা সোজা যেতে থাকবে। সময় ধরো যদি যদি এতটুকু সময় আছে, ধরো এতটুকু সময় পেয়েছে, এটা এতটুকু কি বলতো যাবে, এটুকু বলছে। এবার ধরো আমরা এসি প্রবাহটি দেখার চেষ্টা করি যে এসি, এসি কি বলতো প্রবাহ, এসি কি প্রবাহ। আচ্ছা ফাইন, এখন এসি প্রবাহটা কীরকম আমাদের বলছিল, কিন্তু নির্দিষ্ট সময় পর পর একটা তড়িৎ প্রবাহ দিক হবে। সো এই ক্ষেত্রে তোমাদের বইতে সুন্দর করে একটা শব্দ উল্লেখ করছে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত। কি বৃত্ত বলতো, এখন পর্যায়বৃত্ত। এখন পর্যায়বৃত্ত তোমরা কি বুঝি, পর্যায়বৃত্ত যদি এই শব্দটা উল্লেখ কর, তার মানে এই শব্দটা মানে হচ্ছে একটা নির্দিষ্ট বোঝায়, কি বলতো একটা নির্দিষ্ট বোঝায়। এখন প্রশ্ন আসতে পারে কিরকম নির্দিষ্ট বোঝায়, মনে করবা ঘড়ির কাঁটা, ঠিক আছে, ঘড়ির কাঁটা দেখে ওরা, তো 12টা থেকে যদি স্টার্ট করে, সো 1 2 3 4 5 এভাবে শুরু করে আবার সে 12টার মধ্যে যাবে, একটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে গিয়ে কি হয়, সে আবার ওই স্থান ওই পয়েন্টটাতে যায়, ওইটা একটা পর্যায়বৃত্ত বলে। কি বলে বলতো পর্যায়বৃত্ত। যেমন আরও আছে দোলন, দোলন যখন আমরা মাঝখান থেকে কাউকে আহ, ধাক্কা দিই, তো ওই সেই স্থান থেকে আবার যাই আবার আসে আবার যাই আবার আসে, ঠিক আছে, এরকম যাই। সো পর্যাবৃত্ত মানে কি নির্দিষ্ট সময় বোঝাবে, কি বলতো নির্দিষ্ট একটা সময় বোঝাবে। সেটা কীরকম, আমরা আবার একটা গ্রাফ আঁকি যে এক্স অক্ষের মধ্যে কি থাকবে, সময় থাকবে, এবং ওয়াই অক্ষের মধ্যে কি থাকবে, তড়িৎ প্রবাহ আয় থাকবে। এখন নির্দিষ্ট একটা সময়, এটা ঘুরে ফিরে আবার এখানে আসতেছে, আবার এখানে ঘুরে ফিরে আবার একটা মানে একটা পর্যায়ক্রমে যায়, এটা কি যায় বলতো একটা পর্যায়ক্রমে যায়। সো এখান থেকে একটা পর্যায়, তো দেখাই যে এখান থেকে একটা কি বলতো পর্যায় হয়ে গেছে, তাই না? সো আবার এখান থেকেও আরেকটা পর্যায় হয়ে গেছে, এগুলোকে বলে কি বলতো পর্যায় বলে, কি বলে বলতো পর্যায় বলে। বুঝতে পারছি আমি কঠিন কিছু কি বলছি, যদি তোমরা না বুঝে থাকো যে পর্যায়, পর্যায় হচ্ছে একটা সময়। ওই যে বললাম যে 12টা থেকে তোমার একটা ঘড়ি কাটা শুরু হচ্ছে, 12টা থেকে তুমি যদি কাউন্ট করো আবার 12টা গিয়ে কি হয়েছে পচিয়েছে, কিন্তু এটাতে বিরতিহীন সময়ের সাথে সাথে চলতে আসে, কিন্তু তোমাকে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু করে তুমি আর আবার ঘুরে ফিরে কি বলো তো সেই পয়েন্টের দিকে আসতেছো, এটাই বলছে। ঠিক এখানে এটা সেরকম যে এই পয়েন্টটা থেকে স্টার্ট হয়েছে, এই পয়েন্ট থেকে স্টার্ট ঘুরে ফিরে আবার একটা পর্যায়, এটা অর্ধ পর্যায়, ঠিক আছে, এখানে ঘুরে ফিরে আবার এখানে নিচে, আবার এই পয়েন্টটা থেকে বুঝে আবার, সো এই পয়েন্টটা থেকে ঘুরে ফিরে একটা পর্যায় এখানে শেষ হয়েছে, তাই না? আবার এখানে একটা পয়েন্ট থেকে আরেকটা কালার নিই, যে আবার এইখান থেকে শুরু হই আবার এখানে একটা কি হয়েছে বোঝো একটা পর্যায় হচ্ছে, এটুকু বুঝতে পারছো কি? মানে নির্দিষ্ট সময় পর পর কি হচ্ছে বলো তো দিক পরিবর্তন হয়। এই যেখানে বলছে নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহে কি হয় দিক পরিবর্তন হয়। সো আশা করছি ডিসি এবং এসি প্রবাহ এই দুইটা টপিক আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। যদি লাইভ লাইভ নিচ্ছিলাম, তো লাইভের কি হচ্ছে রেকর্ড নিচ্ছি আর কি। তো সব কিছু ওকে আছে, যদি চাও তোমরা আমার হচ্ছে লাইভ ক্লাসে যুক্ত হতে পারবা।
আমি তোমাদের ক্লাসে একটা শিডিউল দিয়ে দিব। তোমরা ক্লাসে শিডিউল দিয়ে তোমাদের যত বিজ্ঞানের প্রবলেম থাকবে জাস্ট আমি সলভ করায় দিব। এটুকু তোমাদের মেক শিওর করতে পারে। ঠিক আছে? সো তোমাদের 9-10 এ যারা পড়তেছে তোমাদের বড় ভাইদেরকে আমি পড়াচ্ছি। সো তোমরা যদি যারা জুনিয়র্সরা দেখতেছো বা যারা হচ্ছে সিনিয়র যারা আছে তোমাদের ভাই বোন যদি কেউ যদি অষ্টম শ্রেণীতে পড়ে থাকে তাদেরকে ক্লাসগুলো দেখাবা। ঠিক আছে? তোমরা জানো কিভাবে পড়ে আমি। তাহলে আশা করছি তড়িৎ প্রবাহ প্রকারভেদটা আমরা বুঝতে পেরেছি। ওকে? সো এবার চলো আরো একটা টপিক আছে। সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে রোদ। কোন রোদ? যে আকাশ থেকে আসা রোদ। সেই রোদ কি? বলো সেই রোদ কি? আসলে সেই রোদ না। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের হওয়া একটা বাধা। কি বলতো? তড়িৎ প্রবাহের জন্য কি বলতো? একদম সুন্দর করে যে বাধা, তাই না? আমরা আমাদের পথযাত্রার সময় কাউকে দেখলে, বিড়াল গেলে বা কাউকে দেখলে আমরা কি মনে করি? বাধা মনে করি। আজকে থেকে আমরা বাধা বলবো না। আজকে থেকে কি বলবো বলো তো? আজকে থেকে বলবো হচ্ছে আমরা রোদ বলবো। কি বলবো? রোদ বলবো। আমি চাচ্ছি আমাকে বাধা দিয়েছে কে? এই রোদ। মনে থাকবে? তোমার যদি এটা ভালো লাগে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে কি বলছে? একটু আমরা রোদের ডেফিনিশনটা পড়ার চেষ্টা করি। যে প্রবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হলো হচ্ছে কি বলতো? রোদ। আসলে এই সময় বৃষ্টি দিচ্ছে আমার বৃষ্টি দিচ্ছে আমাদের এখানে। বাট অনেক রাত হয়েছে তোমাদের জন্য ভিডিওটা বানাতে আসছি। এর আগে হচ্ছে তোমাদের সিনিয়র নবম যারা এবং দশম শ্রেণীতে আছে তাদের জন্য ক্লাস তৈরি করেছি, তাদের ক্লাস নিয়েছি। অ্যান্ড আরও নিজে পার্সোনাল কাজ ছিল, এগুলো শেষ করে তোমার জন্য আবার ক্লাস করতে আসছি। অনেক রাত হয়েছে, তোমার জন্য কষ্ট করে যাচ্ছি। সো তোমরা এই কষ্টটা একটু মূল্য দিবা। ঠিক আছে? আর তোমাদের কষ্ট করে পড়াচ্ছি যখন কেন পড়াচ্ছি? যাতে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারো। ঠিক আছে? আসলে একটু দুঃখিত হবে, আসলে একটু পাশে বৃষ্টি দিচ্ছে এই জন্য একটু আওয়াজ হবে। ঠিক আছে? একটু আওয়াজ হবে। আচ্ছা, এখন রোধটা কি বলছে? রোধ বলছে প্রবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাই হচ্ছে কি রোধ। রোধ আমরা কিভাবে দেখেছিলাম সেটা হচ্ছে রোধ এই যে এরকম, তাই না? ওকে ফাইন। রোধটা কিন্তু এইভাবে মনে রাখতে হবে। ওকে? তো আমরা কালারটা একটু চেঞ্জ করে ফেলি। তাহলে রোধটা দেখতে কিরকম? এই যে রোধ দেখতে এরকম। রোধের একক হচ্ছে ওহম। আর রোধকে প্রকাশ করি কি দিয়ে? এই যে আর দিয়ে। কি দিয়ে বলতো? আর দিয়ে প্রকাশ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে? আচ্ছা, এখন রোধের কিছু ধর্ম আছে। রোধের কি বলতো? রোধের কিছু কি আছে? ধর্ম আছে। এগুলো লিখে ফেলতে হবে। রোধের কি আছে কিছু বলতো? একটু ধর্ম আছে। এখন এগুলো একটু লিখতে হবে। রোধের যে ধর্মগুলো আছে। যেমন রোধ নির্ভর করে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের উপর। পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভর করে। ঠিক আছে? তারপর হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। পরিবাহী ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। তারপর নির্ভর করে হচ্ছে তাপমাত্রা। তারপর নির্ভর করবে হচ্ছে উপাদান। এখন তোমরা প্রশ্ন করবা যে এগুলো তো আমাদের বইতে নাই। নো প্রবলেম, বইতে নাই তাকে তো পড়াশোনা করবে না। তোমরা যে এতদিন এই এত বছর ধরে যে পড়াশোনা করছো সব কিছু কি বইতে ছিল? অবশ্যই ছিল না। এগুলো একটু কী করে ফেলতে হবে বলো তো? নোট করে ফেলতে হবে। একদম নোট, একদম নোট। আমি কেন পড়াচ্ছি ফ্রিতে? কেন পড়াচ্ছি আমি এগুলো? কারণ যাতে নবম শ্রেণীতে আসলে যাতে তোমাদের বুঝতে একটু অসুবিধা না হয়। বুঝতে পারছো? বুঝতে কি না হয়? অসুবিধা না হয়, এই জন্য করাচ্ছি। তাহলে রোদের যে ধর্মগুলো আছে এগুলো কী কী? যেমন হচ্ছে পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভর করবে, পরিবাহীর ক্ষেত্রের উপর নির্ভর করবে এবং তাপমাত্রার উপর নির্ভর করবে। ঠিক আছে? একটা রোদ কেন সরি রোদটা তারের উপর নির্ভর করবে, যদি বা তারের উপর নির্ভর করবে যে এমন একটা তার। ঠিক আছে? এখন এ তারের উপর দিয়ে তোমার ইলেকট্রন যাবে। অবশ্যই ইলেকট্রন যখন যাবে অবশ্যই হিউজ পরিমাণ হিট হবে। যখন হিট হবে তখন তোমাকে জানতে হবে, ওনারা বলবে যখন যখন আমাদের বাসাবাড়ির যে সাপ্লাই যে তারগুলো আছে এগুলো দিয়ে কত ভোল্ট কারেন্ট যায় এগুলো কিন্তু জানে। এখন এই তার দিয়ে ধরো তোমার যে বাইরে যে তারগুলো আছে রাস্তাঘাটে যে তারগুলো দেখি টাওয়ার দিয়ে, এগুলো কিন্তু অনেক হাই ভোল্টেজ। ঠিক আছে? বাসা বাড়িতে যে তারগুলো ব্যবহার করি আর কি আমরা ওইগুলো হচ্ছে অনেক হাই, অনেক হাই, অনেক উন্নত ওইগুলো তার। বাট বাসা বাড়ির জন্য তুমি কিন্তু আবার এগুলো ব্যবহার করতে পারবে না। ঠিক আছে? একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকে। ঠিক আছে? একটা তার মধ্য দিয়ে যখন ইলেকট্রন
পাসিং হবে তখন কি থাকে বলতো, একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা থাকে। এখন উপাদান, বিভিন্ন উপাদান হতে পারে, এটা নির্ভর করে। সো আশা করছি আমরা এই যে রোদের যে ডেফিনেশনটা সব কিছু আমরা বুঝতে পারছি। একদম সব কিছু তোমাদের বইতেও ছিল না, একদম সুন্দর করে দেখাই দিয়েছি, মানে দেখতে বাস্তব, আসলে বাস্তবে দেখতে এই রুটটা এরকম। যে মোবাইল, হ্যাঁ, আমরা যখন মোবাইল ভেঙি বা বিভিন্ন যখন ইলেকট্রনিক্স ডিভাইস যখন আমরা ভেঙে ফেলি, তখন দেখবে এই ছোটো ছোটো এগুলো একটু দেখা যায়, এগুলোকে তখন বুঝে ফেলবা রোদ। সো আজকে কি জানছো যে রোদ দেখতে এরকম হয়, ঠিক আছে? ওকে ফাইন, আশা করছি রুটটা বোঝাতে পেরেছি। এবার চলো আমরা হচ্ছে এখন ওহমের সূত্রটা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে ফাইন। এখন ওহমের সূত্র পড়ার আগে ওহম ধরো ওনার সম্পর্কে একটু জেনে নিই, ঠিক আছে? ওনার সম্পূর্ণ নাম হচ্ছে জর্জ সাইমন ওহম। আমি একটু লিখি যে জর্জ জর্জ সাইমন ওম, ঠিক আছে? ওনার নাম হচ্ছে, সম্পূর্ণ নাম হচ্ছে এটা, জর্জ সাইমন ওম। ওনার জন্মসাল হচ্ছে 1786 সালে। লিখে দিই, আচ্ছা লিখে দিই, যারা হচ্ছে ইন্টারেস্ট থাকতে পারে তারা একটু লিখে ফেলবে আর কি। 1786 সালে এবং 1854 সালে ওনার মৃত্যু হয়েছে আর কি। দেখো, তোমরা যে হুট করে অনেকে বলে যে আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়ান, এই চ্যাপ্টারটা পড়ান, বা আমাদের জন্য ওই চ্যাপ্টারটা, দেখো, যদি আমরা ফ্রি থাকতাম তাহলে একটা কথা ছিল, আমাদের নিজেদের সব কিছু মেনটেন করে, আমার নিজের প্ল্যাটফর্ম, এটা এখনো ছোটো, তো সব কিছু শিডিউল করতে হয়। এই যে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, ঠিক আছে? একটা ক্লাস এমনি করানো একটা কোনো মুখের কথা না। ওই ক্লাসটার জন্য তোমার এই যে এতগুলো স্লাইড বানাচ্ছি, ঠিক আছে, এতগুলো স্লাইড বানাচ্ছি, সব কিছু তো আর এমনি এমনি আসে না, তাই না? সব কিছু একটু আর টাইপিংয়ের ক্ষেত্রে গেছে, সব কিছু আবার সাজাতে হয়েছে, তো এইসব বুঝতে হবে। সো একটা ক্লাস হিউজ পরিমাণে সহজে আসা যায় না। সো আমরা যখন একটা ক্লাসের উপর এত ইফোর্ট দিই, তোমরা যখন ক্লাস করবা, ক্লাসগুলো একটু তোমাকে মনোযোগ সহকারে দিতে হবে। হয়তো আমাকে দেখতে পাচ্ছ না, বাট আমার ভয়েস তো শুনতে পাচ্ছ। মনে করবা তুমি একটি স্ক্রিনে দেখতেছো আমাকে, বা স্ক্রিনে আমার পিছনে আছি বা তোমাদেরকে সামনে রাখছি, এটাই থিঙ্ক করবা। পড়াশোনাকে কখনো অবহেলা করবা না, ঠিক আছে? নাহলে দেখবা তোমাকে এই পড়াশোনা অবহেলা করে দিয়ে দিচ্ছে। এবার আসো যে এখানে কি বলছিলাম, মনে আছে? আমি রোদের সময় এই যে তাপমাত্রা কেন পয়েন্টে লিখছিলাম, এবার দেখো, তোমাদের বইতেও কিন্তু নাই এভাবে আমি যেভাবে পড়াইছি। হ্যাঁ, আমি যেভাবে পড়াইছি তোমাদের বইতেও ওইভাবে নাই, ঠিক আছে? এতগুলো টপিক, বাট ওইভাবে বলতেছি না আবার। তাপমাত্রা স্থির থাকলে, কেন কথাটা আসছে বুঝতে পারছো? তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর, এবার দেখো পরিবাহীর কথা বল, সো পরিবাহীর মধ্য দিয়ে সো প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের মানের সমানুপাতিক। কি বলতো? সমানুপাতিক। এখন সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক, আমি এই কথাটা কিন্তু ভালো করে বলেছিলাম। কি বলতো? ভালো করেই বলছিলাম। তোমরা যারা হচ্ছে আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো করছো, কি বলতো, প্রিভিয়াস যে ক্লাসগুলো পড়ছো, এখানে কিন্তু সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক, আমি এই টপিকটা সুন্দর করে কি বলতো দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার একটু একটু আসি যে তাপমাত্রা স্থির কথা বলছে, তাপমাত্রা স্থির মানে কনস্ট্যান্ট। এখানে কি বলতো, যে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাপমাত্রা যদি স্থির আছে তার মানে হচ্ছে এখানে কনস্ট্যান্ট কে বলতো, তাপমাত্রা থাকবে, ঠিক আছে? ওকে ফাইন। সো থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান, আচ্ছা তড়িৎ প্রবাহের মান, তড়িৎ প্রবাহের মানে কি, এখানে তড়িৎ প্রবাহ কথা বলছে যে আমরা এখানে তড়িৎ, আচ্ছা এখানে একটু কালি কালি দিই তাহলে, যে যে তড়িৎ প্রবাহের মান। এখন তড়িৎ প্রবাহ কি বলতো, এই যে আমি একটু লিখে দিই, তড়িৎ প্রবাহ মানে কি হচ্ছে কি, আই। আমি একদম এই সংজ্ঞাটা থেকে একদম তোমাদের ধরে ধরে দিব, ঠিক আছে? আচ্ছা ফাইন, কালারটা একটু চেঞ্জ করি তাহলে আবার। তাহলে পরিবারের মধ্য দিয়ে দুই প্রান্তের কথা বলছে, কি কোণের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান মানে সমানুপাতিক কথা বলছে। আচ্ছা বিভব পার্থক্য, যখন বিভব পার্থক্য বলছে, লিখি বিভব পার্থক্য। আসলে এক্সট্রিমলি সরি, বাইরের থেকে একদম বেশি আওয়াজ আসতেছে, বৃষ্টি দিচ্ছে তো, সো দ্যাটস ওয়াই। একটু জাস্ট একটু আন্তরিকভাবে আমি দুঃখিত প্রকাশ করছি তোমাদের জন্য। সো দেখো প্রায় এখন 40 মিনিট ক্লাসটা হয়ে গেছে, ঠিক আছে?
সব কিছুর কাছে কিনা। ওকে, সো একটু জাস্ট তোমরা কষ্ট করে একটু দেখবা। বি, বিও পাত্রকে প্রকাশ করা হয় কি দিয়ে বলো তো? বি দিয়ে প্রকাশ করা হয়, এটা কিন্তু জানতে হবে। কি বলো তো? বি দিয়ে কি হয়? প্রকাশ করা হয়। এখন কি বলছে যে দুই প্রান্তে বিও পার্থক্যের মানের সমানুপাতিক। এত রাতে ক্লাস করতেছে, তারপরে দেখো বৃষ্টি আমাদের ডিস্টার্ব করতেছে। বিও পার্থক্য কি বলতো? সমানুপাতিক কথা বলছে। কি? তড়িৎ প্রবাহের মান। তাহলে বি সমানুপাতিক আই। কি বলতো? আগে বি সমানুপাতিক আই, এটাকে জানতে হবে, তাই না? ওকে ফাইন, সমানুপাতিক। এখন সমানুপাতের চিহ্নটা উঠে গিয়ে আমাকে একটা ধ্রুবক রাশি বসাতে হবে। কী রাশি বসাতে হবে বলতো? একটা ধ্রুবক রাশি বসাতে হবে। সো আমি ইজিলি যে বি উঠে গিয়ে আমি একটা ধ্রুবক রাশি আনলাম, সেটা হচ্ছে আর, আইটা আই থেকে যাবে। আইটা কি বলতো? থেকে যাবে। এটা হচ্ছে ওহমের একটা সূত্র। কোনটা? এই যে এটা হচ্ছে ওহমের সূত্র। তুমি এই সূত্রটাকে তুমি হচ্ছে আর এর ভ্যালু বের করতে পারবা কীরকম? যে আর ইকুয়াল বি বাই আই। তুমি আই এর ভ্যালু বের করতে পারবো। তো তড়িৎ প্রবাহ মানে হচ্ছে তুমি এখানে বিভব পার্থক্য তুমি যখন রোধ দিয়ে কী করবা? ভাগ করবে। ঠিক আছে, এই সূত্রগুলো কিন্তু বেশি লাগবে। ওকে, তিনটে সূত্র পেয়েছি। এই তিনটে সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি কী বলতো? ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু জানতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করছি আমরা ওহমের সূত্রটা বুঝতে পেরেছি। ওকে ফাইন, চলো এই টপিকটা বোঝানোর পর আমরা হচ্ছে আরেক কিছু টপিক বোঝার আছে কিনা একটু দেখি। যেমন মনে করো এখন ওহমের সূত্র তো আছে তো, একটু দাঁড়াও। আচ্ছা, আচ্ছা এবার লেখো যে রোধের এসআই একক। আমরা কি পেয়েছিলাম বলতো? রোধের এসআই একক আমরা ওহম পেয়েছিলাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কীভাবে প্রকাশ করে? আবার এটা গুলদাগ দিও না। এটা কীভাবে প্রকাশ করে? এইভাবে কী করো তো? প্রকাশ করে। এখন দুই প্রান্তের বিভব পার্থক্য ধরো কত ভোল্ট? 1 ভোল্ট। কী বলবো তো? 1 ভোল্ট। সো এর মধ্য দিয়ে, এই 1 ভোল্টের মধ্য দিয়ে কী যাবে বলতো? 1 ভোল্টের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার, কী বলতো? 1 অ্যাম্পিয়ার কারেন্ট কী হবে? প্রবাহিত হবে। তাহলে এখানে রোধ কত থাকবে? এখানে রোধ থাকবে 1 ওহম। যাও, একদম তোমাদের চিহ্ন সহ তোমাদের দেখা দিলাম। তার মানে যখন কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্যের ভোল্টেজ কত? দুই প্রান্ত বিভব পার্থক্য, সেটা ভোল্টেজ হচ্ছে 1, কত? 1, এবং এই মধ্য দিয়ে যায় 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়। বলতো 1 অ্যাম্পিয়ার কী বলতো? কারেন্ট যায়। এখন এদের পরিবাহী রোধ কত হবে? 1 অ্যাম্পিয়ার। এটুকু বুঝছি কিনা? এটুকু বুঝতে পারলে তাহলে আমরা ওকে। আমি আবারও বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ক্লাসে এই সময় হয়তো একটু নয়েজ বেশি আসবে। ঠিক আছে, একটু নয়েজ বেশি আসবে। আচ্ছা, তাহলে চলো আমরা এখন একটু দেখবো, সেটা হচ্ছে তড়িৎ বর্তনীটা দেখার চেষ্টা করি। অনেকগুলো টপিক আছে কিন্তু, যদিও আমরা একটু লাস্ট পর্যায়ে চলে আসছি। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এখন তড়িৎ বর্তনী মানে কি? বর্তনী মানে হচ্ছে যে আমরা যে বিয়ে বাড়িতে যখন যাই, ঠিক আছে, বিয়ে বাড়িতে আমরা কি কি সাজানো দেখি বলো তো? কি লাইটিং দেখি আমরা? এই যে ডেকোরেশনটা যেটা থাকে আর কি, ওটা হচ্ছে তোমার শ্রেণীতে থাকে। ঠিক আছে, কি বলতো? শ্রেণীতে থাকে। আর বাসা বাড়ির যেগুলো আমাদের আছে, এগুলোতে হচ্ছে কোথায় বলো তো? সমান্তরালে। কোথায় বলো তো? সমান্তরালে। বুঝতে পারছো? আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। আমি খুবই এখানে বোঝানোর চেষ্টা একটু বেশি। যেমনটা শ্রেণীটা হচ্ছে এরকম, যেমনটা দেখো শ্রেণীটা এখান থেকে ধর এখানে একটা লাইট দিয়েছে, এখানে একটা লাইট দিয়েছে, এখান থেকে একটা লাইট দিয়েছে, এখান থেকে একটা কী বলতো? লাইট দিয়েছে। তো সমান্তরালটা কীরকম হবে? সমান্তরালটা হবে এরকম। এরকম ধরো সমান্তরালটা হচ্ছে এরকম। তাহলে শ্রেণী আমরা কোথায় ব্যবহার করি বলতো? শ্রেণী ব্যবহার করতে বিয়ে বাড়িতে। কোথায় বলো তো? বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে ব্যবহার করে আর কি। মানে একসাথে যাতে সব কিছু সব ভাগগুলো যে জলে ফেলে। তাহলে আমরা সমান্তরাল যে বর্তনীটা আমরা এটা কোথায় ব্যবহার করি? এটা আমরা বাড়ি ঘরে ব্যবহার করি। কেন?
মনে করো হচ্ছে তোমার ধর এই পার্টটুকু বা এই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে বা এই ফ্রিজের সুইচটা নষ্ট হয়ে গেছে, তোমার এইখান দিয়ে কারেন্ট কী হবে বলো তো, ফ্লো হবে। ঠিক আছে, তোমার যখন এখান থেকে কারেন্ট যাবে, সো এখান থেকে যখন কারেন্ট যাবে তখন কিন্তু এটা কিন্তু যদি নষ্ট হয়ে যায় তাহলে এই পাশ দিয়ে কী যাবে বলো তো, কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, এই জন্য বাসা বাড়িতে কী হয় বলো তো, বাসা বাড়িতে সমান্তরালে দেওয়াটাই বেটার। এখন আসি যে সিন দেখবা যে তোমার ধরো এখান থেকে কারেন্ট যখন কারেন্ট সাপ্লাই হচ্ছে তখন এই লাইটটা নষ্ট হয়ে গেছে, এই লাইটটা নষ্ট হয়ে গেলে পুরো সার্কিটের মধ্যে কী যাবে না, পুরো সার্কিটের মধ্যে কারেন্ট যাবে না। বুঝতে পারছো, পুরো সার্কিটের মধ্যে কি যাবে না, কারেন্ট যাবে না। এখন শ্রেণী সংযোগ হচ্ছে এরকম। ঠিক আছে, এখন শ্রেণী সংযোগটাকে কীভাবে প্রকাশ করে, সেটা প্রকাশ করা হচ্ছে যে আর এস মানে রোধ দিয়ে প্রকাশ করা আছে। সো আর এস এর মধ্যে ধরো তোমার শ্রেণীতে যতগুলো রোধ থাকবে যদি দুইটা থাকে, R1, এটা হচ্ছে R3, যতগুলো রোধ থাকবে, ঠিক আছে, যতগুলো কী বলতো রোধ থাকবে, সবগুলো কিন্তু একসাথে যোগ করে ফেলবো, এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা তো করবো, তাই না? ওকে ফাইন। আচ্ছা, আমরা আর বাকি শুধু আমরা একটু রুদারগুলোর চেষ্টা করি। ধর একই লাইনে আসে না, তাহলে ধর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত 2। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করি। কী হবে সূত্র অনুযায়ী যে শ্রেণীতে থাকা শ্রেণী রোধগুলো কীভাবে যোগ করবো, সেটা হচ্ছে আর এস ইকুয়াল, সো R1 কত 2 প্লাস 2 প্লাস 2 ইকুয়াল কত হবে 6 ওহম। ওহম কিন্তু মাস্ট দিতে হবে, পিছনের ওহমটা কিন্তু কি বলতো মাস্ট দিতে হবে। এখন এটা কিসের জন্য, এটা হচ্ছে শ্রেণীর জন্য, শ্রেণীর সমবায়ের জন্য। হ্যাঁ, ডিলিট করে দিলাম, বুঝতে পারছি। আচ্ছা, এবার চল আমরা সমান্তরাল সমবায়ের জন্য দেখব। এখন সমান্তরাল সমবায়ের জন্য একটু লিখি, সমান্তরাল সমবায়। ঠিক আছে, সমান্তরাল কি বলতো, সমান্তরাল সমবায় কিরকম থাকবে, এটা দিচ্ছি কারণ হচ্ছে আচ্ছা, এবার একটু দেখো সমান্তরাল, দেখো এই সমান্তরালটা তুমি কীভাবে বুঝবা একটু তোমাকে বলি তাহলে। কারেন্ট ধরো এখান থেকে সাপ্লাই হচ্ছে, তাই না? সে সাপ্লাই হওয়ার পর দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কি বলতো, যদি ধরো এখান থেকে 5 থাকে, ধরো 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কত এম্পিয়ার বলতো 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। যখন এই জংশনে আসবে, অর্থাৎ এই পয়েন্টটা যখন আসবে, সো এইখানে এ পয়েন্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে বি পয়েন্ট, এইখান থেকে ঘুরে ফিরে এটা হবে এ পয়েন্ট, এবং এখান থেকে ঘুরে ফিরে এখানেও আসবে কত বি পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টটা থেকে শুরু করে এটা হবে বি পয়েন্ট এখান থেকে। তার মানে আমার একটা তার দিয়ে যখন দুই দিকে পাসিং হয়ে যাচ্ছে, তার মানে এই 5টাকে দুই ভাগে ভাগ করা হবে, 2 পয়েন্ট কত 5 এম্পিয়ার এখানেও আসবে, 2.5 এম্পিয়ার 2 পয়েন্ট আসবে। আবার এখান থেকেও মিলিত হয়ে যদি এখানে আসে, তাহলে এই সার্কিটে মানে এই লাইনের মধ্যে তখন আবার জুড়ে হয়ে কত হবে 5 মানে 5 এম্পিয়ার হবে। তো বুঝতে পারছি। সো এরকম সমান্তরাল সময় যখন থাকবে তখন আমরা কীভাবে রুদ্র করবো, সেটা হচ্ছে 1/RP, মানে প্যারালাল বলে আর কি। সো পি দিয়ে প্যারালাল, ঠিক আছে। সো এটি কীভাবে যোগ করবে, সেটা হচ্ছে 1/R1 প্লাস 1/R2। আমরা এই সূত্রটার মাধ্যমে কি করব, আরপি নির্ণয় করব। বুঝতে পারছি হচ্ছে। তো শর্টকাট যদিও আছে, যেমন হচ্ছে R1 তারপর হচ্ছে R2 গুণ হবে, উপরে হবে এটা হচ্ছে যোগ হবে, ঠিক আছে, কি হবে আরপি যোগ হবে। ওকে, সো এত কিছু দেখাচ্ছি না, একদম তোমাদের পুরো ম্যাথ পর্যন্ত দেখাইছি, ঠিক আছে, একদম ম্যাথ পুরো ম্যাথের জন্য করে দেখাইছি, ঠিক আছে। সো এরকম করে কোথায় দেখো না, একদম ম্যাথ করে করেও দেখাইছি, আর আছে কিনা।
আরও কয়েকটা আছে, এগুলো হচ্ছে রেডিং পড়লে হয়ে যাবে। আমরা লাস্ট টপিকে চলে আসছি। এখন আসো যে অ্যামিটার এবং অ্যামিটার এবং কী বলতো বোল্ট মিটার, কী বলতো অ্যামিটার এবং বোল্ট মিটার। কালারটা মিস্ট্রি দেখাচ্ছে, একটু কালার আর একটু হোয়াইট। আচ্ছা, এবার আসে অ্যামিটার। অ্যামিটারটা কি? আসলে অ্যামিটার হচ্ছে একটা বৈদ্যুতিক যন্ত্র। কি বলতো, একটু আমি পয়েন্টগুলো লিখবো, তোমরা একটু লিখে ফেলবা। আমরা একদম শেষের পর্যায়ে চলে আসছি। যে বৈদ্যুতিক, আমি তো বৈদ্যুতিক বানানটা ভুল লিখতেছি তাড়াহুড়োর মধ্যে। বৈদ্যুতিক একটি কি বলতো যন্ত্র। এখন এই বৈদ্যুতিক যন্ত্রটা আসলে কি করা হয়, বা এই মানে যন্ত্রটাতে কি করা হয়, আসলে এই যন্ত্রটা দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় আর কি। তড়িৎ প্রবাহ মাপে আর কি, মানে পরিমাপ করে আর কি। ঠিক আছে, এই জাস্ট এই কিওয়ার্ডগুলো পড়লে হয়ে যাবে। ঠিক আছে, এবং চিহ্নটা দেখে রাখো, চিহ্নটা হচ্ছে এরকম এরকম থাকবে। তাহলে আমরা অ্যামিটার দিয়ে কী করি? অ্যামিটার দিয়ে হচ্ছে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করি, অর্থাৎ কারেন্ট যে যাচ্ছে, এই যে অ্যাম্পিয়ার। ঠিক আছে, জাস্ট আমরা বৈদ্যুতিক এই যন্ত্রটা দিয়ে আমরা কারেন্ট পরিমাপ করি অ্যামিটার দিয়ে আর কি। তাহলে আবার ভোল্ট মিটার দিয়ে কী করি আমরা? ভোল্ট, বিভব, আমরা বিভব যে পড়েছিলাম, বিভব পড়েছিলাম কিনা কিছুক্ষণ আগে, যে বিভবটা কি বলতো, এই বিভবটা নির্ণয় করে কি দিয়ে? এই ভোল্ট মিটার দিয়ে। ঠিক আছে, আচ্ছা। সো এই ছিল এইগুলো টপিক। ঠিক আছে, এবার বাড়তি তোমাকে যে টপিকগুলো তোমাকে শিখতে হবে। এবার দেখো একটু, যেমন দেখো আমরা ফিউজের ক্ষেত্রে পড়ছি না, যে ফিউজে, সো ফিউজের ক্ষেত্রে হচ্ছে, ফিউজ হচ্ছে এমন একটা তার। ঠিক আছে, এই তারটা হচ্ছে তোমার টিনের হতে পারে। ঠিক আছে, টিন, বা আর তাকে হচ্ছে শঙ্কর ধাতু। কী ধাতু বলতো? শঙ্কর ধাতু। এখন প্রশ্ন করতে পারো আমরা ফিউজ কেন ব্যবহার করব? তোমরা বাসা বাড়িতে শুনে থাকবা, সেটা হচ্ছে যে আমরা O2 সুইচ কী বলতো, O2 সুইচ কী থাকি আমরা দিয়ে রাখি। ঠিক আছে, এরকম কথা শুনছো না? ইয়েস, তোমার ধর কোনো একটা সার্কিট, কোনো একটা যাতে বিপদ না হয়, আমরা সেই জন্য কী ব্যবহার করি বলতো? ফিউজ ব্যবহার করে থাকি। আমি আসলে একটু তাড়াতাড়ি শেষ করতেছি, এই জন্য। সেটা হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে আমার মনে হয়, সো এই জন্য তোমরা হচ্ছে কী কী দেখবা, এখন কী কী দেখবা? সো বিদ্যুতের ব্যবহার ও সচেতনতা, এর টপিকগুলো একটু ভালো করে দেখবা। এবং তোমাদের যে আমি শ্রেণী এবং সমান্তরাল সিরিজগুলো পড়াইছি, ঠিক আছে, এর টপিকগুলো দেখবা। এবং আরও বেশি বেশি দেখবা হচ্ছে এইগুলা। ঠিক আছে, এই বর্তনীটা একটু বেশি বেশি দেখতে হবে, বর্তনীটা একটু বেশি বেশি দেখতে হবে। আমি আশা করি সব কনসেপ্টগুলো এভাবে পড়াইছি, আশা করছি তোমার আর কোথাও পড়তে হবে না। জাস্ট তুমি শুধু তোমার যদি মডেল টেস্ট থেকে থাকে, জাস্ট তুমি মডেল টেস্ট অনুযায়ী কী করতে পারবো, সলভ করতে পারবা। তাও যদি কোনো প্রবলেম হয়, তাহলে তোমরা আমাকে নক করে জানাতে পারো। ঠিক আছে, ওকে। সো ক্লাসটি যদি তোমার যদি একটু করে হলে যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা তোমরা কী করতে পারো বলো তো? সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, সো দেখা হবে, এখানে শেষ করব, সো এই চ্যানেলটা হচ্ছে আবার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। আর হচ্ছে এই যে ক্লাসের পিডিএফ এবং সব কিছু, ধরো তোমার কোনো এখন তোমার সিলেবাস শেষ হয় নাই, সো একটা কামব্যাক দিতে চাচ্ছ, সো আমার সাথে পার্সোনালি তুমি কন্ট্যাক্ট থাকতে পারো। সেটা হচ্ছে এই যে লার্ন অ্যান্ড স্কোর এইচএসসি প্রিপারেশনটাতে। ঠিক আছে, সো দেখা হবে আরেকটি ক্লাসে। সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য সবাই একটু দোয়া করবা।